আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো হক রোস্টিং। হক রোস্টিং এই কবিতাটি লিখেছেন টেড হেজেস। হক রোস্টিং অর্থাৎ বাজ পাখির আশ্রয়, বাজ পাখির ঘর, বাজ পাখির ঠিকানা, তার উড্ডয়ন, এইসব। অতএব শুরু করা যাক আমাদের আজকের আলোচনার বিষয়, কবিতা হক রোস্টিং, রিটেন বাই টেড হেজেস. Ted Hedges was an English poet, translator, and a writer of children's literature. শিশু সাহিত্য তিনি লিখতেন। He became known for his poetry. বিশেষত তিনি তার কবিতার জন্যই সুপরিচিত। অ্যাপার্ট ফ্রম অ্যানিমালস, তার কবিতার মধ্যে জন্তু প্রাণীদের কথা তো থাকতই, তাছাড়াও হি রোট অ্যাবাউট নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ তার কবিতার মধ্যে প্রকৃতি স্বাভাবিকভাবেই থাকতো, তার সঙ্গে অ্যানিমালসদের কথা থাকতো। His work was marked by a mythical framework. Mythical framework তার লেখালেখি চলতো, using the lyric and dramatic monologue. এগুলো ছিল তার লেখার টেকনিক। For children, শিশুদের জন্য he wrote his notable work The Iron Man. The Iron Man বিশেষ লেখা শিশুদের জন্য। যাই হোক, he was a famous writer of the 20th century England. He was appointed poet laureate অর্থাৎ রাজকবি হিসাবে, ইংল্যান্ডের রাজকবি হিসাবে তিনি বিবেচ্য ছিলেন বা ভূষিত হয়েছিলেন বা আসীন হয়েছিলেন রাজকবি হিসাবে। হি ম্যারিড ফিলোপয়েটেস, তার সমসাময়িক যে কবি সিলভিয়া প্লাথ, তিনি আমেরিকান কবি ছিলেন, লেখিকা ছিলেন, তার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আমাদের কবি টেড হেজেস। আজকের যে আলোচনা হক রোস্টিং, এটা এমন একটা পোয়েম যেখানে কবি অর্থাৎ তিনি স্পিকার, তিনি বক্তা, তিনি যেন হক, তিনি যেন বাজ পাখি, অর্থাৎ পোয়েট equal to the speaker equal to the hawk bird. এই কবিতাটি ফার্স্ট পার্সনে লেখা হয়েছিল। কিভাবে? ফ্রম দ্য হকস পার্সপেক্টিভ, হকের দৃষ্টিভঙ্গিতে, বাজ পাখির দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে। এখানে এই বাজ পাখি নিজেকে এভাবেই দেখতো, কিভাবে? দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু হিসাবেই ছিল এই বাজ পাখি। বাজ পাখি নিজের কল্পনা। অ্যান্ড ডিসক্রাইব ইটস পাওয়ার অ্যান্ড কন্ট্রোল ওভার দ্য সারাউন্ডিংস। এখানে বাজ পাখির পাওয়ার, মেজেস্টি এবং বাজ পাখির যে কন্ট্রোল ওভার ইটস সারাউন্ডিং, বাজ পাখির যে চারিদিকের যে পরিবেশ, সেখানে বাজ পাখি যেন প্রধান, সে শক্তিশালী, সে পাওয়ারফুল, তার ডিগনিটি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এখানে বাজ পাখি বলছে ইটস প্লেস
ইন নেচার, ওই প্রকৃতি নিয়েই তিনি লেখেন। এই প্রকৃতির মধ্যে বাজ পাখি যেন শাসক, বাজ পাখি যেন রাজা সমতুল্য, অর্থাৎ পাওয়ারফুল শাসক। ইট ডিসক্রাইবস হাউ ইট সিটস হাই আপ ইন এ ট্রি, বলেছে বাজ পাখি নিজেই বলেছে কিভাবে উঁচু গাছের ডালে সে বসে থাকে, অ্যান্ড ফিলস লাইক এ রুলার, এবং শাসন কিভাবে করে। বাজ পাখি বলেছে তার শার্প বিক, চঞ্চু বা তার ঠোঁটের কথা, অ্যান্ড পাওয়ারফুল ক্লজ, এবং শক্তিশালী তার নখ, তার বর্ণনা সে করেছে। এবং বাজ পাখি নিজেকে দেখেছে কি হিসাবে? অ্যাজ এ সুপ্রিম বিইং, সর্বশ্রেষ্ঠ, সর্বশক্তিমান, পাওয়ারফুল যেন এই বাজ পাখি। ইট ডমিনেটস অ্যান্ড রুলস ওভার আদার ক্রিয়েচার্স, অন্য যে প্রাণীরা, জন্তুরা রয়েছে তাদেরকে প্রভুত্ব করে এই বাজ পাখি, তাদেরকে শাসন করে এই বাজ পাখি। তাহলে বাজ পাখি বলছে তার নিজের কিন আইসাইট, তীক্ষ্ণ চোখের দৃষ্টির কথা বলেছে, অ্যান্ড হাউ ইট ক্যান সি, কিভাবে দেখে, এভরিথিং অ্যারাউন্ড ইটস সারাউন্ডিং, তার চারিপাশে সে কিভাবে সূক্ষ্মভাবে দেখে, অর্থাৎ সূক্ষ্মভাবে লক্ষ্য করতে পারে, অবজার্ভ করতে পারে এই বাজ পাখি। ইট ফিলস নো গিল্ট, বাজ পাখি মনে করে আমার কোনো অপরাধ নেই। কেন অপরাধ নেই? ফর কিলিং আদার অ্যানিমেলস, বাজ পাখি যে অন্য প্রাণীদের শিকার করে, হত্যা করে, সে বিষয়ে বাজ পাখির কোনো অপরাধ বোধ নেই। ইট ইজ এ ন্যাচারাল রাইট ওভার দ্য ওয়ার্ল্ড অফ দ্য হক, বাজ পাখির জন্য এটা একটা স্বাভাবিক একটা অধিকারও রয়েছে। এখানে তাহলে আমাদের কবি একটা ইমেজারি তো কল্পনা ব্যবহার করেছেন, উইথ দ্য হকস ভিউ ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বব্রহ্মাণ্ডে বাজ পাখির যে স্থান, তার যে পাওয়ার, তার যে ক্ষমতা, তার যে অ্যাক্টিভিটি, এটা বাজ পাখি নিজেই বর্ণনা করেছে, অর্থাৎ কবি বর্ণনা করেছেন বাজ পাখিকে, অর্থাৎ এখানে যেন কবি সমতুল্য বাজ পাখি, তার শক্তি সেইভাবে এখানে কল্পনা করা হয়েছে। এই কবিতাটি যে হক বার্ড, বাজ পাখির কথা বলা হয়েছে, বাজ পাখির মেজেস্টি, পাওয়ারফুল ক্রিয়েচার, কিভাবে বলেছে সে নিজে? বাজ পাখি বলছে, আই কিল হোয়ার আই প্লিজ, আই কিল হোয়ার আই প্লিজ, বিকজ ইট ইজ অল মাইন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই আমার, সেই জন্য আমি যে কাউকে, কোনো প্রাণীকে, কোনো জন্তু জানোয়ারকে যে আমি ধরি, মারি, এটাতে আমি আনন্দ পাই, এবং এটা যেন আমার অধিকার রয়েছে, প্রকৃতিগতভাবে আমার অধিকার রয়েছে। তাহলে দেখা যাচ্ছে এই লাইনটার মাধ্যমে বোঝাচ্ছে, ইট শোজ দ্য হক সেন্স অফ ওনারশিপ, এই বিশ্বব্রহ্মাণ্ডের, এই পৃথিবীর ওনারশিপ যেন এই বাজ পাখি রয়েছে, এতটাই শক্তিমান হিসাবে বাজ পাখিকে এখানে বর্ণনা করা হয়েছে, সিম্বলাইজড করা হয়েছে। এই যে হক বার্ড, সে অ্যাজ এ সিম্বল অফ অথরিটি, কর্তৃপক্ষের প্রতীক, অ্যান্ড ডমিনেন্স, প্রভুত্ব করে তার প্রতীক। এই কবিতাটি হকস অর্থাৎ বাজ পাখির যে চিন্তা এবং তার অনুভব প্রকাশ করা হয়েছে,
এবং তাতে বাজ পাখিকে মনে হয়েছে ইট ইজ অ্যান অ্যারোগেন্ট, বড় অহংকারী। শক্তিশালী তো বটেই, তার মধ্যে অহংকার রয়েছে, অ্যারোগেন্স রয়েছে, অ্যান্ড সুপিরিয়র টু অল আদার ক্রিয়েচার্স। অন্য যে জন্তুরা রয়েছে তার মধ্যে যেন সুপিরিয়র, শ্রেষ্ঠ হলো এই বাজ পাখি। এইভাবেই এখানে সিম্বলাইজড করা হয়েছে, প্রতীকীকরণ করা হয়েছে। এখানে হক্সের যে থটস, চিন্তা, বিকাম মোর ফিলোসফিক্যাল। এখানে একটা দার্শনিক বিষয় রয়েছে যে ইট ইজ কনফিডেন্ট ইন দ্য এক্সিস্টেন্স। বাজ পাখি তার নিজের সত্তায় যথেষ্ট কনফিডেন্ট। ইটস এ রিলেশনশিপ টু ন্যাচারাল ওয়ার্ল্ড। আর এই ন্যাচারাল ওয়ার্ল্ডের সাথে একটা রিলেশনশিপ বাজ পাখি রয়েছে। বাজ পাখি অ্যাজ এ পার্ট অফ এ সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ। এখানে জীবন মৃত্যুর যে চক্র, তার সঙ্গে বাজ পাখির একটা রিলেশন রয়েছে। কীভাবে? হোয়ার ইট প্লেজ এ ভাইটাল রোল ইন মেনটেনিং দ্য ব্যালেন্স অফ নেচার। এই জীবন মৃত্যুর যে চক্র, তার সঙ্গে সম্পর্কিত রয়েছে এই বাজ পাখি, অর্থাৎ ঈশ্বর প্রদত্ত একটা শক্তি হিসাবেই কল্পনা করা হয়েছে। আর এই কী করে? ব্যালেন্স অফ নেচার, প্রকৃতির ব্যালেন্সটা করে, তার সঙ্গেও বাজ পাখি জড়িয়ে আছে। তাহলে সিম্বলিজমের সাথে সাথে এখানে প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে। নেচার ইজ দিস পোয়েম ইজ পোর্ট্রেড অ্যাজ পাওয়ারফুল অ্যান্ড ডমিনেন্ট। প্রকৃতিকেও যথেষ্ট পাওয়ারফুল বলা হয়েছে। এই বাজ পাখি বলছে, আই সিট ইন দ্য টপ অফ দ্য উড, মাই আইজ ক্লোজড। অর্থাৎ এই দিয়ে বোঝাতে চাইছে যে বাজ পাখি কমপ্লিট কনফিডেন্ট অ্যান্ড কন্ট্রোল ওভার ইটস এনভায়রনমেন্ট। বাজ পাখির যে চারিদিকের যে পরিবেশ, সেখানে সে যথেষ্ট কনফিডেন্ট। দ্য পোয়েম প্রেজেন্টস নেচার নট এজ এ জেন্টল অর নার্চারিং ফোর্স। এই কবিতার মধ্যে প্রকৃতিকে শুধু জেন্টল, বিনম্র, লালন পালন করে এমনটাই বোঝানো হয়নি, বাট অ্যাজ এ পাওয়ারফুল এন্টিটি, একটা শক্তিশালী সত্তা বোঝানো হয়েছে প্রকৃতিকে। হোয়ার এভরি ক্রিয়েচার, এই প্রকৃতির মধ্যে প্রত্যেকটা প্রাণী, লাইক দ্য হাগস, এই বাজ পাখির মতো, মাস্ট শো ইটস ডমিনেন্স টু সারভাইভ। বাজ পাখির মতন অন্যান্য প্রাণীদেরও শক্তি রয়েছে, তারা পুনরায় বেঁচে থাকতে পারে। তাহলে এই হগ রোস্টিং, এই কবিতাটি হোয়ার দ্য হগ বার্ড সিম্বলাইজেস পাওয়ার অ্যান্ড ডমিনেন্স বলা হলো। অ্যাজ দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স, সেন্টার অফ দ্য ইউনিভার্স, এই বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে থাকে এই বাজ পাখি। ইট কন্ট্রোলস এভরিথিং অ্যারাউন্ড ইট। বাজ পাখির উপর যারা দায়িত্ব রয়েছে, সে তার চারিদিকের বিষয়গুলোকে কন্ট্রোল করে, একটা কল্পনা। দ্য হগস অ্যাটিটিউড, এই বাজ পাখির যে দৃষ্টিভঙ্গি, সেটা কীরকম? সেটা হলো, এই বাজ পাখির দৃষ্টিভঙ্গি, যে অ্যাটিটিউডটা সিম্বলাইজেস আনচেকড পাওয়ার অ্যান্ড ইগো। বলা হলো অ্যারোগেন্ট রয়েছে, অহংবোধ রয়েছে বাজ পাখির। যেহেতু শক্তিশালী, শক্তির সাথে সাথে তার আবার অহংবোধ রয়েছে, কারণ সেই ইউনিভার্সটাকেই দেখে, তার উপর দায়িত্ব রয়েছে। দ্য পোয়েম অলসো সিম্বলাইজেস দ্য ন্যাচারাল অর্ডারটাকেও এখানে দেখানো হয়েছে এই কবিতায়। এখানে হক্সের যে অ্যাক্টিভিটিস, কার্যকলাপ, সেটা সিম্বলাইজ করা হয়েছে একটা রিয়েলিটিজ অফ নেচার, প্রকৃতির বাস্তবতাতে
যেখানে কিনা হোয়ার অনলি দ্য স্ট্রংগেস্ট সারভাইভ, যে স্ট্রংগেস্ট সেই কিন্তু বেঁচে থাকতে পারবে। অর্থাৎ বাজ পাখির সঙ্গে যারা দ্বন্দ্ব করবে বা বাজ পাখির মতন, বাজ পাখিরও অনেক দ্বন্দ্ব করতে হয়, স্ট্রাগল করতে হয়, তারাই বেঁচে থাকবে প্রকৃতির একটা পার্টস হিসাবে। তাহলে বন্ধুরা, এখানে এই কবিতায় হক রোস্টিংয়ের মধ্যে কবি বাজ পাখিকে শক্তিশালী, যথেষ্ট শক্তিশালী, কল্পনাপ্রবণ হিসাবে এখানে কল্পনা করা হয়েছে। এবং বাজ পাখির যে শক্তি, বাজ পাখির দৃষ্টিকোণে সেটা ব্যাখ্যা করা হয়েছে। বাজ পাখি তাকে এই প্রকৃতির মধ্যে একটা কেন্দ্রবিন্দুতে, সেন্টার অফ দ্য ইউনিভার্স, সেখানে কল্পনা করা হয়েছে। এবং বাজ পাখির উপর দায়বদ্ধতা রয়েছে যেন বাজ পাখি কন্ট্রোল করে তার চারিদিকের, অর্থাৎ তার চারিপাশটাকে, পরিবেশকে। এখানে বাজ পাখির সাথে প্রকৃতির একটা সম্পর্ক তো রয়েছেই, তার সঙ্গে এখানে ইনডাইরেক্টলি বাজ পাখি, প্রকৃতি এবং একটা ঐশ্বরিক বিষয়ও যেন এখানে রয়েছে ইনডাইরেক্টলি। তবে ডাইরেক্টলি বাজ পাখি এখানে যথেষ্ট গর্বিত, সে তার শক্তি, তার অ্যাক্টিভিটি সব কিছু নিয়েই গর্বিত। এবং শক্তির সাথে সাথে তার মধ্যে একটা অ্যারোগ্যান্স রয়েছে, অহংকারী ভাব রয়েছে, কারণ সে সর্বশ্রেষ্ঠ এই বাজ পাখি, এভাবেই কল্পনা করা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল একটি কবিতা, হক রোস্টিং, রিটেন বাই টেড হেজেস। বন্ধুরা, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।